জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল। নেওয়া হয়েছে সাভারের স্থানীয় একটি হাসপাতালে। তামিমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, তামিমের সবশেষ পরিস্থিতি সম্পর্কে কি জানতে পেরেছেন? ঢাকা কখন নেওয়া হতে পারে? এনি তামিম ইকবাল শাহীন পুকুরের বিপক্ষে খেলতে নেমে কিন্তু মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল বিকেএসপিতেই। বিকেএসপিতে বিসিবির যেসব বিভাগের বিসিবির যেসব ডাক্তাররা ছিলেন তারা কিন্তু তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালে পাঠানোর কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার শারীরিক ফিটনেস আসলে হেলিকপ্টারে চড়ার মতো ফিটনেস না থাকায় কিন্তু তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেএসপির পাশে শেখ ফজিলতুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে এবং আমরা একটি অসমর্থিত সূত্রে জেনেছি তাকে রিং পরানো হয়েছে এবং তিনি কিন্তু এই হাসপাতালে আইসিইউতে রয়েছেন এবং তিনি তার অবস্থা সংকটাপন্ন কিনা সেই বিষয়ে আসলে তেমন কিছু জানা যায়নি। তবে আমরা যে জেনেছি যে তিনি এই যে শেখ ফজিলতুন্নেসা মেমোরিয়াল হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গোলাম মর্তুজা নামে মোহামেডানের একজন কোচের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তিনি আসলে তামিম ইকবালকে আইসিইউতে দেখে এসেছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে তিনি আসলে ভালো আছেন, তার চিকিৎসা চলছেন এবং তিনি আসলে দেশবাসীর কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন। সবশেষ আসলে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হবে কিনা বা পাঠানোর একটি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা অসমর্থিত একটি সূত্র থেকে কিন্তু এমনটি নিশ্চিত হয়েছি এবং তামিম ইকবালকে এই হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে সেই খবরে কিন্তু আশপাশ থেকে অনেক মানুষ এই শেখ ফজিলতুন্নেসা মেমোরিয়াল যে বিশেষায়িত হসপিটাল এটির পাশে কিন্তু ভিড় করছেন এবং বিকেএসপির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অনেক খেলোয়াড়রাও কিন্তু এখানে এসছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন এবং তার জন্য প্রার্থনা করছেন। এবং আমরা একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন তামিম ইকবালের অবস্থা মোটামুটি স্টেবল আছে বলা যায়, তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো যাবে কিনা, তার শারীরিক সেই স্টেবিলিটি এসছে কিনা সেই অপেক্ষায় কিন্তু ডাক্তাররা রয়েছেন। তাকে পুরোপুরি অবজারভেশনের মধ্যে রাখা হয়েছে আইসিইউতে। শারীরিক অবস্থার উন্নতি হলেই কিন্তু তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে কিংবা অন্য কোনো হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। এই ছিল তামিম ইকবালের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফজিলতুন্নেসা মেমোরিয়াল হাসপাতাল থেকে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। প্রথমবারের মতো চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ সাগর পথে গেছে ফেরি। সকাল ৯টার দিকে বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে যায় ফেরি কপোতাক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, গুপ্তছড়া সন্দ্বীপ নৌপথে ফেরি সেবার উদ্বোধন করা হবে আজ সোমবার। উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন ফেরি সেবা উদ্বোধন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দিবেন। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে সন্দ্বীপবাসী একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা পাবে বলে আশা করা হচ্ছে। বাস, ট্রাঙ্ক লরি, মিনিবাস, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাবে। ফেরি সেবা চালু হলে সন্দ্বীপে পর্যটক সহ পর্যটনের সংখ্যাও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা চাচ্ছি এটা কন্টিনিউ চলক। সন্দ্বীপবাসীর জন্য এটা একটা বিশেষ একটা দিন আজকে। মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, বিশেষ করে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শিল্পায়ন করতে পারি তাহলে সন্দ্বীপের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। শুরু হয়েছে রেলে ঈদ যাত্রা। বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিন প্রায় সব ট্রেন সময় মতো ছাড়লেও আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী ও বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে 1.5 ঘন্টা পর্যন্ত। সোমবার সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রীর চাপ। ঈদে বাড়ি ফেরা নিয়ে ছোটাছুটি আর কোলাহল বাড়ে দুপুর থেকে।
তবে অভিযোগ উঠেছে বগির ভেতরে অপরিষ্কার পরিবেশ নিয়ে। সকাল থেকে সব ট্রেন সময়মতো ছেড়ে গেলেও কিশোরগঞ্জ গ্রামে 11 সিন্ধুর প্রভাতী ছেড়েছে 1 ঘন্টা দেরিতে, আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস দেরি করে 1.5 ঘন্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। এদিন 43টি আন্তনগর ও 25টি মেল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফিরতি যাত্রার 3 তারিখের আগাম টিকিট বিক্রিও। কালকে রাত থেকে আমি ঘুমাইতে পারি না, কখন বাসায় যাব ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে, সপরিবারে যাচ্ছি, নিরাপত্তাও ভালো, ট্রেনের সময়সূচিও ভালো, সব ধরনের সুবিধা ভালো পাচ্ছি আর কি। টিকিটটা যখন পাওয়া হয় তখনই অর্ধেক আনন্দ মনে করেন যে হয়ে যায়, বিরাট একটা স্বস্তি, নিরাপদে যাওয়া যাবে এরকম আর কি, যানজট নাই। আমার ভালো লাগছে, আমার স্কুল বন্ধ দিছে 1 মাস হয়েছে, 10 দিনের ভিতরে আমি যাচ্ছি। সবার জন্য গেঞ্জি প্যান্ট এইসব কিনলাম, অনেক আনন্দ হচ্ছে যে সবার সাথে, সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আনন্দ তো এটাই। বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। আওয়ামী লীগের দোসররা এখনও পরিবহন সেক্টরে সক্রিয়। ঈদযাত্রায় তাদের অসহযোগিতা পরিবহন সেক্টরকে ভোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না পরিবহন শ্রমিকরা। সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, বন্ধসহ সড়কপথে যে কোনো নামে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সারা দেশের থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন তিনি। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা, এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর সিএসির সঙ্গে দেখা করেছেন দলটির প্রতিনিধি দল। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জাগপার সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে দলটি জানায়, ভারতের প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিএসি। 2014 সালের 24 জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে 2021 সালের 28 জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির রিটের পর বুধবার দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল, তো আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই এবং শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। সিলেটে নির্যাতনের শিকার হয়ে এক গৃহ পরিচারিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত 2টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, শারীরিক নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, নিহত লাকি আক্তার একজন চিকিৎসকের বাড়িতে কাজ করার সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়, পরে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। মৃত্যুর বিষয়ে ময়নাতদন্ত না করে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তবে এ বিষয়ে নগরীর শাহপরান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের বাবা মা। এবার আন্তর্জাতিক খবর।
ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোলোকে কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভে আরও উত্তাল হয়ে গেছে তুরস্ক। পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। রোববার হাজার হাজার বিক্ষোভকারীর র্যালিতে পেপার স্প্রে ছুড়েও তাদের বিক্ষোভ দমাতে পারেনি পুলিশ। আঙ্কারাতে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে জলকামান। ইস্তাম্বুল আর ইজমিরেও চলছে বিক্ষোভ। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই ইমামোলো। দুর্নীতির শাস্তি হিসেবে রোববার ইস্তাম্বুলের একটি আদালত তার কারাদণ্ড ঘোষণা করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ হামাস নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হওয়ার দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে নাসের হাসপাতালে চিকিৎসা নেওয়াকালে তাকে হত্যা করা হয়েছে। পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই রোববার এই ঘোষণা দেয় মার্ক কার্নি। এর ফলে দেশটিতে নির্বাচনের দৌড় শুরু হলো। এমন এক সময় নির্বাচন হতে যাচ্ছে যখন কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মুখোমুখি। এছাড়া কানাডাকে ডোনাল্ড ট্রাম্পের 51তম মার্কিন অঙ্গরাজ্য করার ভাবনাও বিতর্কের জন্ম দিয়েছে। তাই কানাডা বিরোধী ট্রাম্প নীতির কারণে সংকট মোকাবেলায় জনগণের কাছে ইতিবাচক সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্ক কার্নি। এবার খেলার খবর। রোজার মধ্যে খেলতে চান না ক্রিকেটার আবু হায়দার রনি। কথা বলেছেন সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েও। তামিম ভাই তো আসলে ক্যাপ্টেন হিসাবে আপনারাও দেখেছেন ন্যাশনাল টিমে ওনার ক্যাপ্টেন্সি রেকর্ড খুবই ভালো, আর ডিপিএলও আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে। ওনারা এত বছর ধরে খেলতেছে, ওনারা আসলে অনেক এরকম সিচুয়েশনগুলো ফেস করে আসছে, যে সিচুয়েশনগুলো আসলে ম্যাচের মধ্যে হয়। আমরা তো সবাই চাই যে রোজার মধ্যে কোনো খেলা না হোক, কারণ আমরা অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমার কাছে মনে হয় না রোজার মধ্যে খেলা উচিত। তো একটা ম্যাচ কম হবে, আমরা 3 দিন আগে থেকে ছুটি পাবো, এটা খুবই ভালো লাগতেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 44 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ব্যক্তিগত 24 রানে অভিষেক বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখেন হেড ও 3-এ নামা ঈশান কিষান। হেডের 50 ও ঈশানের ঝড়ো সেঞ্চুরিতে 6 উইকেটে হারিয়ে 286 রানের পাহাড় সম সংগ্রহ পায় স্বাগতিকরা। ইংলিশ তারকা পেসার জফরা আর্চার 4 ওভারে 76 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। জবাব দিতে নেমে 50 রানে 3 উইকেট হারায় রাজস্থান। সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের জোড়া অর্ধশতকের পর শেষ দিকে ঝড় তোলেন সিমরন হেটমেয়ার ও শিবাম দুবে। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 242 রানে থামে রয়্যালসের ইনিংস। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।